ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের একটি ইম্পর্টেন্ট টপিক ওহমের সূত্র। প্রত্যেক বছর এখান থেকে কোনো না কোনো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে এবং গাণিতিক সমস্যা অর্থাৎ ভৌতবিজ্ঞানের অঙ্কও কিন্তু এই টপিক থেকে পরীক্ষায় আসে। আজকে এই ক্লাসটি হবে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে ওহমের সূত্রটি একদম পরিষ্কারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নেব। ওহমের সূত্রের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখব এবং লেখচিত্র থেকে আননোন রেজিস্ট্যান্স অর্থাৎ অজানা রোধের মান কিভাবে নির্ণয় করব তা আমরা দেখব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করলে এই টপিক থেকে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের সতর্কতার জন্য একটু বলি, তোমরা যে কোনো ইলেকট্রনিক্সের কিংবা ইলেকট্রিসিটির প্র্যাকটিক্যাল করার সময় অবশ্যই হাতে রাবার গ্লাভস এবং পায়ে রাবারের জুতো পরবে। কেননা রাবারের গ্লাভস এবং রাবারের জুতো ইনসুলেটর অর্থাৎ অপরিবাহী পদার্থ। এগুলো পরে তোমরা যদি প্র্যাকটিক্যাল করো তাহলে তোমাদের শক লাগার সম্ভাবনা থাকবে না। যদিও আমাদের সিলেবাসে যে প্র্যাকটিক্যালগুলো আছে বা যে ইলেকট্রিসিটির পড়াগুলো আছে সেগুলো প্রায় সবই ডিসি কারেন্টে করার জন্য অর্থাৎ সমপ্রবাহে করার জন্য, সমপ্রবাহে শক লাগার সম্ভাবনা থাকে না। তবুও তোমাদের সতর্কতার জন্য আমি হ্যান্ড গ্লাভস পরেই কিন্তু প্র্যাকটিক্যালটা করে তোমাদেরকে দেখাবো। যিনি তোমাদের শিক্ষক আছেন তার উপস্থিতিতে তোমরা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবে, নিজেরা করতে যাবে না। কারণ এগুলো কারেন্টের প্র্যাকটিক্যাল, তোমরা বুঝতে পারবে না এবং শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, শক লাগার সম্ভাবনা থাকতে পারে তোমাদের। ওহমের সূত্রটি কি? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এখানটায় ভি হলো বিভব প্রভেদ, আই প্রবাহ মাত্রা এবং আর হলো পরিবাহীর রোধ। এই রোধ যদি অজানা থাকে তাহলে পরিবাহীর রোধ আমরা এই সূত্র থেকে বের করতে পারি। রোধ কি? রোধ হলো যার জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য যে বাধার সৃষ্টি হয় সেই বাধাকেই আমরা কিন্তু রোধ বলি। তাহলে এই রোধের মান আমরা ওহমের সূত্রের প্র্যাকটিক্যালের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তোমাদের বইয়ের মধ্যে ওহমের সূত্রের যে বর্তনী চিহ্ন দেওয়া আছে সেটা কিন্তু ঠিক এই রকম, এ প্রান্ত বি প্রান্ত, এখানটায় রোধ আর, এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভিবি, বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিভি। তড়িৎ প্রবাহ এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে হচ্ছে। এই ভি এ মাইনাস ভিভিকে আমি ভি ধরে নিলাম। তারপরে এই ওহমের সূত্র প্রয়োগ করলে পরে আমরা রোধের মান নির্ণয় করতে পারি। এই বর্তনী থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, সেই জন্য প্র্যাকটিক্যাল করার জন্য বর্তনীটিকে আমাকে সম্পূর্ণভাবে আঁকাতে হবে। আমি সম্পূর্ণভাবে আঁকিয়ে তোমাদের বর্তনীটি দেখাচ্ছি। তাহলে ওহমের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আর ইজ ইকুয়াল টু তাহলে কি পাবো? ভি বাই আই। আই আমি পরিবর্তন করে করে দেখব যে বিভব প্রভেদ ভি এর মান কি হয়। তাহলে বিভব প্রভেদকে তখন তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করলেই কিন্তু আমি আর বা রোধের মান পেয়ে যাব। তাহলে প্র্যাকটিক্যালটাতে আমাদের কি করতে হবে? বারবার করে আই এর মান অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার মান পরিবর্তন করে করে আমাকে বিভব প্রভেদের মান কি পরিবর্তন হচ্ছে বা কি আসছে সেটা আমাদেরকে লিখতে হবে এবং তখন সেই বিভব প্রভেদকে প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করলে পরেই আমরা রোধের মান পেয়ে যাব। তাহলে আইকে বারবার করে পরিবর্তন করার জন্য আমাকে রিওস্ট্যাট নামে একটা যন্ত্র লাগাতে হবে এবং তখন প্রবাহ মাত্রাকে আমাদের দেখতে হবে কি হচ্ছে, সেই জন্য আমাদের অ্যামমিটার ব্যবহার করতে হবে। দেখো আমি এখানে একটা অ্যামমিটার, তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য অ্যামমিটার ব্যবহার করেছি এবং তখন আমাকে আবার বিভব প্রভেদও দেখতে হবে। বিভব প্রভেদ দেখার জন্য আমি পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য বা বিভব প্রভেদ মাপার জন্য আমি ভোল্ট মিটার এখানটায় লাগিয়েছি। এটা ব্যাটারি, আমি পরিষ্কার আবার বুঝিয়ে দিচ্ছি পরে। তাহলে এবার বর্তনীর চিত্র আমি কিভাবে অঙ্কন করব? প্রথমে তোমাদের যে বর্তনীর চিত্রটা বইয়ে ছিল সেটাই আমি অঙ্কন করছি। এটা রোধ, তাহলে রোধের আমার কি মাপতে হবে? আই প্রবাহ মাত্রা, তার জন্য আমাকে কি লাগাতে হবে? অ্যামমিটার বা অ্যাম্পিয়ার মিটার প্রবাহ মাত্রা মাপার জন্য, আই মাপার জন্য। এবং আইটাকে বারবার করে পরিবর্তন করতে হচ্ছে, সেই জন্য আমাকে কি লাগাতে হবে? একটা
রিওস্ট্যাট বা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, পরিবর্তনশীল রোধ আমাকে লাগাতে হবে এখানটায়। এবং এর দুই প্রান্তের বিভব প্রভেদ আমাকে মাপতে হবে, সেই জন্য সমান্তরাল সমবায়ে আমাকে একটা ভোল্ট মিটার লাগাতে হবে। বিভব প্রভেদ মাপার জন্য আমাকে কি লাগাতে হবে এখানটায়? ভোল্ট মিটার লাগাতে হবে। সমান্তরাল সমবায় কেন? দেখো, এর এই প্রান্ত আর এই প্রান্ত এক বিন্দুতে, এবং এর এই প্রান্ত এবং এই প্রান্ত এক বিন্দুতে আছে, দুটো করে প্রান্ত একই বিন্দুতে আছে, সেই জন্য এটা সমান্তরাল সমবায়। কিন্তু এটা শ্রেণী সমবায় কেন? এই মিটারটা, এই যে অ্যামিটার এখানটায় শুরু হয়েছিল, এখানে রোধ শেষ হয়ে গেছে, এখানটায় কি হয়েছে? অ্যামিটারটা শেষ হয়েছে, তারপরে এখানটায় রোধ শুরু হয়েছে, সেই জন্য এটি শ্রেণী সমবায়ে আছে। এবং ভোল্টমিটার কি আছে? রোধের সাথে সমান্তরাল সমবায়ে আছে। এইবার তুমি একটা ব্যাটারি লাগাবে। এই ব্যাটারির দুটো দাগ থাকে বর্তনীর চিত্রে, সেটা হচ্ছে একটা বড় দাগ, একটা ছোট দাগ। বড় দাগটি হায়ার পোটেনশিয়াল বা উচ্চ বিভব, সেই জন্য একে প্লাস, এবং ছোট দাগটি লোয়ার পোটেনশিয়াল বা নিম্ন বিভব, এই জন্য একে মাইনাস দিয়ে বোঝানো হয়। তাহলে প্রবাহ মাত্রা পজিটিভ থেকে নেগেটিভের দিকে হবে, এইভাবে প্রবাহ মাত্রা হবে। এবং এখানে একটা চাবি লাগাতে হবে, চাবি বা সুইচ। যখন আমি এই বর্তনী বা সার্কিটটিকে বন্ধ করব, তখন চাবিটিকে খুলে নিতে হবে, এবং প্রবাহ মাত্রা চালু করার জন্য এই চাবিটিকে বন্ধ রাখতে হবে। এটা কি বা কে অক্ষর দিয়ে একে প্রকাশ করা হয়। তাহলে তোমরা এই বর্তনীটি বা সার্কিটটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আমি এবার এই যে বর্তনী অঙ্কন করলাম, সেই বর্তনীর সাথে আমি যে ইনস্ট্রুমেন্টগুলো এখানটায় রেডি করেছি, সেই ইনস্ট্রুমেন্টগুলো কোনটার সাথে কোনটা কিভাবে যুক্ত আছে তা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে প্লাস চিহ্ন, ব্যাটারির প্লাস, এখানে দেখতে পাচ্ছ প্লাস, এটি একটি ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এখান থেকে যে আউটপুট আমরা পাই সেটা ডিসি কারেন্ট হয়, অর্থাৎ এটি একটি ব্যাটারি। সেই ব্যাটারির এই যে লাল পয়েন্টটি দেখতে পাচ্ছ, লাল নবটি, সেই নবটি হলো প্লাস এবং কালো নবটি হলো মাইনাস। তাহলে ব্যাটারির প্লাস প্রান্তটি তারের মধ্যে দিয়ে রোধের এক প্রান্তে এবং ভোল্টমিটারের এক প্রান্তে সংযুক্ত হচ্ছে। এখানে আমরা দেখতে পারবো, এই দেখো ব্যাটারির প্লাস থেকে এই যে সাদা তারটি আছে, এখানে এটা কিন্তু অন্তরিত তামার তার, অর্থাৎ এর ভিতরে তামা আছে এবং এটাকে উপরে সুতো দিয়ে পেঁচানো আছে, অন্তরিত করা আছে যেন কোনো শক না লাগে। এই তারটি চলে গেল কোথায়? এই দেখো, একটা হলো রোধ, এই তারটি হলো, এই যে কালো তারটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে কালো তারটি, সেই কালো তারটি হলো আমাদের রোধ। এই তারটিরই রোধ নির্ণয় করতে হবে। এটি মোটামুটি 1 মিটারের মতন আছে, অর্থাৎ 100 সেন্টিমিটার আছে। এই তারটির রোধ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই যে রোধের এক প্রান্ত এবং ভোল্টমিটার বিভব প্রভেদ মাপার জন্য যে ভোল্টমিটার আমি লাগিয়েছি, সেই ভোল্টমিটারের এক প্রান্তে, এই যেখান থেকে এসেছে এক প্রান্তে, এবং রোধের এক প্রান্তে কিন্তু সেই যে জাংশনটি আছে, সেই যে জয়েন্টটি আছে, সেই জয়েন্টের মধ্যে ব্যাটারির প্লাস তারটি লেগে গেছে। তারপরে কি আছে? তারপরে রোধের অপর প্রান্ত এবং ভোল্টমিটারের অপর প্রান্ত। দেখো, রোধের এই যে অপর প্রান্ত, একটা প্রান্ত এটা চলে গেল, আরেকটা প্রান্ত হচ্ছে এটা, রোধের অপর প্রান্ত এবং ভোল্টমিটারের অপর প্রান্ত, নেগেটিভ প্রান্ত এখানটায় লেগেছে। তারপরে কোথায় এসেছে? এখান থেকে এসেছে অ্যামমিটারের একটা প্রান্তে, এখানটায় কোথায় এসেছে? এই যে অ্যামমিটারের প্লাস প্রান্তে, দেখো এখানটায় এসেছে। তারপর কি এসেছে? অ্যামমিটারের মাইনাস প্রান্ত থেকে রিওস্ট্যাট, এই যে রিওস্ট্যাট বলছিলাম যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বা রিওস্ট্যাট, এটাকে কমা বাড়া করলে পরে দেখো কারেন্ট এবং ভোল্টেজের মান পরিবর্তন হচ্ছে, তুমি দেখতে পারবে। এটিকে কমা বাড়া করলে পরেই আমি কিন্তু কারেন্ট এবং ভোল্টেজের মানকে পরিবর্তন করতে পারবো। তারপরে রিওস্ট্যাট থেকে, এই যেটা রিওস্ট্যাট যেটা বললাম, রিওস্ট্যাট থেকে কোথায় যাচ্ছে? চাবি, এই যে চাবির পয়েন্টটি দেখতে পাচ্ছ, এটা হলো চাবি। এই যে মানে বর্তনী অফ, দেখো সব 0 0 হয়ে গেল, দুটো 0 0 হয়ে গেল। কিন্তু এখন যখন অন লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে কারেন্ট আসছিল, তড়িৎ প্রবাহ হচ্ছিল, সেই তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে কিন্তু যেতে পারছে, তার মানে বর্তনী এখন অন অবস্থাতে আছে।
যদি উঠিয়ে দিই তাহলে অফ। কেন? মাঝখানে দেখো একটু ফাঁকা আছে, সেই ফাঁকা থাকার জন্য তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে যেতে পারছে না। তারপর চাবির আরেকটি প্রান্ত কোথায় চলে যায়? ব্যাটারির ঋণাত্মক প্রান্তে বা নেগেটিভে। দেখো চাবির আরেকটা প্রান্ত এই তার দিয়ে ঋণাত্মক প্রান্তে চলে গেছে। আরেকবার আমি বর্তনীটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রথমে কোথা থেকে শুরু করতে হচ্ছে? ব্যাটারির প্লাস প্রান্ত থেকে আমাদের শুরু করতে হচ্ছে। ব্যাটারির প্লাস প্রান্ত, এই যে ব্যাটারির প্লাস প্রান্ত, এটা দেখো এখানে কালারটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা লাল কালার, এটা ব্যাটারির প্লাস। দেখো প্লাস চিহ্ন দেওয়াও আছে, প্লাস। সেই প্লাস তার এসে কোথায় চলে গেল? প্লাস তার এসে এই যে প্লাস থেকে তারটা এসে চলে গেছে এই যে রোধ এবং ভোল্টমিটার। ভোল্টমিটার এখানে কানেক্ট হচ্ছে এবং আরেকটা কানেক্ট কি হচ্ছে? সেটা হচ্ছে এই যে আমাদের যে রোধটা, যেটা আননোন রেজিস্ট্যান্স, এই যে রোধ, সেই রোধের কিন্তু মান আমাদেরকে বার করতে হবে, রোধের মান বের করতে হবে। এবং আরেকটা প্রান্ত কোথায় এসেছে? এই দেখো, এই যে রোধের যে অপর প্রান্তটা থাকলো, রোধের অপর প্রান্তটি থাকলো, সেই রোধের অপর প্রান্ত এবং ভোল্টমিটারের অপর প্রান্ত, ভোল্টমিটারের অপর প্রান্ত। তারপরে ভোল্টমিটারের অপর প্রান্ত থেকে তার কোথায় চলে আসলো? তার চলে আসলো তোমার অ্যামমিটারে। এই যে অ্যামমিটার, এটা তড়িৎ প্রবাহ মাপার জন্য আমরা অ্যামমিটার ব্যবহার করি, অ্যামমিটারে আসলো। এবং সেখান থেকে কোথায় আসলো? রিওস্ট্যাটে। দেখো রিওস্ট্যাটটা আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি। রিওস্ট্যাট বা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, সেই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের আরেক প্রান্ত কোথায় আসলো? চাবিতে, সুইচ বলতে পারো, এটা এক রকমের সুইচ। এই দেখো একটু মাঝখানে ফাঁকা আছে, দেখতে পাচ্ছ? একটু ফাঁকা আছে মাঝখানে। এই ফাঁকাটা থাকার জন্য যখন আমি এটাকে খুলে দেব তখন আর তড়িৎ প্রবাহ হবে না। এই দেখো তড়িৎ প্রবাহ, এই ফাঁকাটা থাকার জন্য তখন আর তড়িৎ প্রবাহ হবে না। তারপরে এই চাবির অপর প্রান্ত কোথায় চলে গেল? চাবির অপর প্রান্ত চলে গেল এর নেগেটিভ, পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্তে চলে গেল। এই সার্কিটটা তোমরা খাতায় এঁকে নিতে পারো। এবার আমি বারবার করে রিওস্ট্যাটের মাধ্যমে আয়ের মান পরিবর্তন করব এবং ভি দেখব, ভোল্টমিটারের ভি কত আসছে সেটা আমি দেখব, দেখে নোট করব। ভিডিওটা শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা রোধের মান নির্ণয় করার জন্য, অর্থাৎ আর এর মান নির্ণয় করার জন্য বারবার আই পরিবর্তন করব, অর্থাৎ প্রবাহ মাত্রা পরিবর্তন করব এবং বিভব প্রভেদ দেখব ভোল্টমিটারে কত আসছে। সেই জন্য আমি এই ছকটি করেছি। এইখানে দেখো প্রবাহ মাত্রা, আমি বারবার প্রবাহ মাত্রা 5টা মানের জন্য বিভব প্রভেদের কি কি মান আসছে সেটা আমি নোট করে এখানে লিখব। এটা গ্রাফ পেজে আই ভার্সেস ভি গ্রাফ প্লট করার জন্য কিন্তু আমাদের কাজে লাগবে। সেখান থেকে আমরা রোধের মান নির্ণয় করতে পারবো। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে কালো তারটি তোমরা দেখতে পাচ্ছ, এই কালো তারটি হলো একটি রোধক। এরই কিন্তু রোধ আমরা এবার নির্ণয় করব। তাহলে রোধ নির্ণয় করার জন্য আমাকে এবার বারবার করে প্রবাহ মাত্রার মান পরিবর্তন করতে হবে এবং তার সাথে ভি এর মান কি আসছে সেটা দেখতে হবে। তাহলে আমি এখানটায় চাবি অন করে দিলাম, সুইচ দিয়ে দিলাম, একটা মিনিমাম ইনপুট ভোল্টেজ দিয়ে দিই, আমি 3 ভোল্ট বা 2.5 ভোল্টের মতন ইনপুট ভোল্টেজ দিব। এবার তাহলে আমি বারবার করে আই পরিবর্তন করব এবং আই পরিবর্তন করার জন্য রিওস্ট্যাট ব্যবহার করব এবং দেখব, বা অ্যামমিটার, সেটাতে অ্যামমিটারে প্রথমে প্রবাহ মাত্রা লক্ষ্য করব এবং সেই প্রবাহ মাত্রাতে বিভব প্রভেদের মান কত আসছে সেই ভোল্টমিটার থেকে আমরা লক্ষ্য করব। তাহলে আমি এখানটায় চাবি দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের বর্তনী সম্পূর্ণ হলো, সার্কিট ক্লোজ হয়ে গেল। তাহলে প্রথমে আমরা প্রবাহ মাত্রা কত করব? এবার তুমি একটু অ্যামমিটারের দিকে লক্ষ্য করো। এই যে অ্যামমিটারের প্রবাহ মাত্রা কত আছে? 0.10। তাহলে 0.10 জন্য বিভব প্রভেদ কত এসেছে? 0.16। সেই রিডিংটা আমরা লিখব, 0.16 বা 0.15, সেই রিডিংটি আমরা লিখে নিব। তাহলে রিডিংটি লিখে নিই। প্রথমে কত? 0.10
প্রবাহ মাত্রার জন্য বিভব প্রভেদ এসেছে 0.16। এবার প্রবাহ মাত্রা আর একটু বাড়াবো, 0.2 করব। এই যে দেখো 0.2 প্রবাহ মাত্রা এসেছে। প্রবাহ মাত্রার জন্য বিভব প্রভেদ কত এসেছে? 0.31 ভোল্ট। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে দেখো প্রবাহ মাত্রার মান কত? 0.20 আর বিভব প্রভেদ কত? 0.31। তাহলে এই রিডিংটি এবার আমরা লিখে নিব, 0.20, এটা 0.32। এবার নেক্সট আরেকটা রিডিং নেব। কততে নেব? রিওস্ট্যাটে মান বাড়িয়ে বাড়িয়ে 0.3 তে নেব। হ্যাঁ, 0.30 তে 0.30 বিভব প্রভেদের মান কত আসছে? 0.47 বা 48। 48 লিখলাম, 0.48। তারপরে এবার আরেকটু বাড়াই, বেশি বেড়ে গেল, একটু কমাতে হবে। রিওস্ট্যাট (0.397) মানে 4 এর কাছাকাছি কিন্তু। হ্যাঁ, এই যে রিওস্ট্যাট দিয়ে আমি কিন্তু এইদিকে সরাচ্ছি রিওস্ট্যাটটিকে। আচ্ছা, 0.40 রিডিংটা নেওয়ার আগে আমি রিওস্ট্যাটটা তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো, এইটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে প্রবাহ মাত্রা কমবে। দেখতে পাচ্ছ প্রবাহ মাত্রা কমছে, এইখানটায় প্রবাহ মাত্রা কমছে। এবং এটাকে যদি এদিকে বাড়াই তাহলে প্রবাহ মাত্রা বাড়বে। ঠিক আছে, এইভাবে রিওস্ট্যাট কাজ করে। তো এইবার আমি 0.40 রিডিংটা নিব। রিওস্ট্যাটটাকে এদিকে আমি বাড়াচ্ছি, 0.25, এই দেখো একটু বেড়ে গেল। এই যে 0.40, 0.390 মানেই 0.40 আমরা ধরতে পারি। এই যে 0.40। এবার আমরা রিডিংটা লিখে নেব। রিডিংটা কত আসলো আমাদের? 0.40 থেকে 0.40 তে রিডিং আসলো 0.63। এবার আমরা নিব 0.5 এর ক্ষেত্রে 0.50। এবার আবার একটু যদি ঘোরাই তাহলে দেখো এবার আমি আবার বাড়াচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একটু জুম করে দিই, দেখো এবার আমি বাড়াচ্ছি 0.46, একটু বেশি হয়ে গেল। এই যে 0.50 এসেছিল, হ্যাঁ 0.50। তাহলে 0.50 তে রিডিং কত পেলাম আমরা? ভোল্টেজের মান 0.78। হ্যাঁ, 0.498 মানেই 0.50 একদম। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার তাহলে তুমি দেখতে পারো, পাচ্ছ 0.78 ভোল্টেজের মান এসেছে। 0.50 তে ভোল্টেজের মান এসেছে 0.78। এইবার আমরা গ্রাফ প্লট করব। তো গ্রাফ প্লট করার আগে আমি তোমাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে আমি রিডিংগুলো নিয়ে পেলাম, সেই রিডিংগুলো থেকেও কিন্তু আমি ভি আর আই এর মান নির্ণয় করে বা গড় আই গড় ভি নির্ণয় করে রোধের মান নির্ণয় করতে পারবো। তাহলে সেই জন্য আমি একটি ক্যালকুলেটর ব্যবহার করব। দেখো এখানে গড় আই, তাহলে এগুলোকে সবগুলোকে যোগ করে 5টা রিডিং আমি নিয়েছি, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার কত 0.1 যোগ 0.2 যোগ 0.3 যোগ 0.4 যোগ 0.5,
1.5 ডিভাইডেড বাই কটা রিডিং আছে 5টা, তাহলে 5 দিয়ে ভাগ গড় মান করতে গেলে, তাহলে গড় আই এখানে লিখব গড় আই সমান সমান কত পেলাম 0.3 অ্যাম্পিয়ার। প্রবাহমাত্রার এসআই একক হলো আমরা জানি অ্যাম্পিয়ার। এবার ভি গড় ভি নির্ণয় করব 0.16 যোগ 0.32 যোগ 0.48 যোগ 0.63 যোগ 0.78 ডিভাইডেড বাই 5। তাহলে গড় ভি কত পেলাম, গড় ভি সমান সমান 0.47 এত ভোল্ট, এটা ভোল্ট। তাহলে এবার দেখো এই গড় ভি আর গড় আই আমরা পেয়ে গেছি। এইবার আমরা কিন্তু আর এর মান নির্ণয় করতে পারবো। আর ইজ ইকুয়াল টু ভি বাই আই ইজ ইকুয়াল টু, তাহলে কত, এখানটায় ভি কত ছিল পেলাম 0. এখানে ভি কত পেলাম 0.47 আর আই কত পেয়েছিলাম এত। এইবার ডিভাইডেড করব, ভাগ করব, ভাগ করে দেখি কত পাই। 0.47 ডিভাইডেড বাই 0.3 করব, কত পেলাম 1.56। তাহলে 1.56 এটা বেরোলো কি, আর এর মান বেরোলো, আর এর ভ্যালু বেরোলো আমাদের 1.56 ওহম। তাহলে আমরা রিডিং থেকে গড় মান বের করে আমরা এই যে তাকটি আছে, এই যে এই তাকটি সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম, এই যে তাকটি আছে, এই যে তাকটি এখানটায় দেখতে পাচ্ছ, এই তাকটির রোধ কত বেরোলো 1.56 ওহম। এটা 100 সেন্টিমিটার আছে, 100 সেন্টিমিটার বা 1 মিটার তারের রোধ বেরিয়েছে 1.56 ওহম। এইবার আমরা গ্রাফ প্লট করব, চলো গ্রাফ প্লটিং দেখে নিই। এবার আমি আই ভার্সেস ভি গ্রাফ প্লট করব। সেই জন্য আমি এখানে দেখো গ্রাফ পেজ নিয়েছি, এটি হলো স্মল ডিভিশন গ্রাফ পেজ। এই গ্রাফ পেজটিকে আমি একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানটায় এই দাগ এবং এই দাগের মাঝে 10টি ছোট ছোট ঘর আছে। এই দাগ এবং এই দাগের দূরত্ব হলো 1 সেন্টিমিটার এবং তার মাঝখানে 10টি ছোট ছোট ঘর আছে। তার মানে একটি ছোট ঘর হলো 1 মিলিমিটার, কারণ 1 সেন্টিমিটারকে 10 ভাগ করলে 1 মিলিমিটার পাওয়া যায়। দেখো এবার পরিষ্কার নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে ছোট ঘরগুলি আছে, প্রত্যেকটি ঘর হলো 1 মিলিমিটার। এই গ্রাফ পেজে আমি প্র্যাকটিক্যাল থেকে যে রিডিংগুলো পেয়েছি সেই রিডিংগুলো এবার বসিয়ে দেখব আই ভার্সেস ভি গ্রাফ কেমন হয়। প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করব। এদিকে এক্স অক্ষ অঙ্কন করলাম, এবার ওয়াই অক্ষ অঙ্কন করব। তাহলে দেখতে পাচ্ছ এইদিকে প্লাস এক্স অক্ষ, এদিকে মাইনাস এক্স, উপরে প্লাস ওয়াই, নিচে মাইনাস ওয়াই। এটা মূল বিন্দু 0,0। তাহলে এই দিকে আমরা কি নেব, এই দিক বরাবর আমরা কি নেব, এদিক বরাবর নেব প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা আই, প্রবাহ মাত্রা আই কোন এককে, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এককে। প্রবাহ মাত্রা এসআই একক অ্যাম্পিয়ার আমরা জানি। এবং ওয়াই অক্ষ বরাবর কি নেব, বিভব প্রভেদ, বিভব ভোল্ট এককে নেব। কি এককে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওয়াই অক্ষে বিভব প্রভেদ নিয়েছি, কিসে, ভোল্টে নিয়েছি। এইবার দেখো আমাদের প্র্যাকটিক্যালের মানগুলো কেমন এসেছিল। আই প্রবাহ মাত্রার মান 0.10, 0.20, 0.30, 0.40, 0.50 এরকম এসেছিল। তাহলে এখানে একটু লক্ষ্য করো,
যে প্রথম এখান থেকে এতটুকু মানে 10টি ঘর এবং তারপরে আরো 10টি, তাহলে প্রথম 20টি ঘর আমি নিলাম 0.10 অ্যাম্পিয়ার। প্রথম 20টি ঘর নিলাম 0.10 অ্যাম্পিয়ার। তারপর নিলাম আমি কি পরের 20টি ঘর নিলাম 0.20 অ্যাম্পিয়ার। তারপরে কি নেব, তারপরে 20টি ঘর আমি নিলাম 0.30 অ্যাম্পিয়ার। তারপরে 20টি ঘর নেব আমি এই যে 0.40 অ্যাম্পিয়ার। তারপরে 20টি ঘর 0.50 অ্যাম্পিয়ার। তারপরে 20টি ঘর 0.6। এইভাবে আমি এক্স অক্ষে বিন্দুগুলো বসালাম। এইবার ওয়াই অক্ষের বিন্দুগুলো বসাতে হবে। তার আগে একটু বলি, তাহলে প্রথম 20টি ঘর হলো 0.10 ভোল্ট। তাহলে একটি ছোট্ট ঘর কত, এই যে ছোট্ট ঘরগুলি যে আছে একদম ক্ষুদ্র 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 ছোট্ট যে ঘরগুলি আছে সেই ঘরগুলির মান কত অ্যাম্পিয়ার সেটা আমাদের এখানে লিখতে হবে। একটি ক্ষুদ্র ঘর, তাহলে লিখবে একটি ক্ষুদ্র ঘর সমান সমান কত, 0.10/20, 0.005 অ্যাম্পিয়ার এরকম আসছে। ঠিক আছে, তাহলে একটি ছোট্ট ঘর 0.005 অ্যাম্পিয়ার। আমরা ওয়াই অক্ষের রিডিংগুলো কিন্তু এরকম পেয়েছিলাম প্র্যাকটিক্যাল থেকে মানগুলো এরকম পেয়েছিলাম। এবার ওয়াই অক্ষের বিভিন্ন বিন্দুতে আমরা বিভব নির্দেশ করব। তাহলে এখানেও প্রথম 20টি ঘরের জন্য আমরা নিলাম 0.10 ভোল্ট। পরের 20টি ঘর 0.20 ভোল্ট। তারপরের 20টি ঘর 0.30 ভোল্ট। তারপরে 20টি ঘর 0.40 ভোল্ট। তারপরে 20টি ঘর 0.50 ভোল্ট। তারপরে 0.60 ভোল্ট। তারপরে 0.70 ভোল্ট। তারপর 0.80 ভোল্ট। দেখতে পাচ্ছ এই যে 0.10 ভোল্ট, 0.20 ভোল্ট, 0.30 ভোল্ট, 0.40, 0.50, 0.60, 0.70, 0.80। তাহলে এখানেও কিন্তু একটি ক্ষুদ্র ঘর কত, এখানেও 20টি ঘর মানে 0.10 ভোল্ট। তাহলে একটি ক্ষুদ্র ঘর সমান সমান কত, 0.10/20, কারণ এখানটায় 20 ছোট ছোট 20টি ঘর নিয়ে আমরা 0.10 ভোল্ট নিয়েছিলাম। তাহলে একটি ক্ষুদ্র ঘর সমান সমান 0.005 ভাগ করলে পাওয়া যাবে এত ভোল্ট। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটি ক্ষুদ্র ঘর সমান সমান 0.10/20 ইজ ইকুয়াল টু 0.005 ভোল্ট। এইবার আমরা বিভিন্ন বিন্দুগুলি বসাবো। তাহলে প্রথম বিন্দুটি আমাদের কি হবে, 0.10 এক্স অক্ষের মান আর 0.16 ওয়াই অক্ষের মান। তাহলে এক্স অক্ষের মান 0.10, ওয়াই অক্ষের দিকে উপরে কত উঠবে, 0.16। কিন্তু আমি 0.10 আর 0.20 কে এখানে নির্দেশ করেছি, 0.16 তো নির্দেশ করিনি। তাহলে কতগুলি ঘর উপরে উঠবে, তা সেই জন্যই আমরা কিন্তু এই যে ক্ষুদ্র ঘর বের করে নিয়েছিলাম। একটি ছোট্ট ঘর কত, 0.005 ভোল্ট। তাহলে এবার ক্যালকুলেটরের দিকে লক্ষ্য করো, 0.16 ভোল্ট আছে, ভাগ একটি ক্ষুদ্র ঘর দিয়ে যদি ভাগ করে দিই 0.005, তাহলে কত আসছে, 32। অর্থাৎ আমাকে 32টা ঘর উপর দিকে যেতে হবে। তাহলে পয়েন্টটা কি হবে, এখানটায় এই 1 নাম্বার পয়েন্ট হবে, এখান থেকে হবে 10, এখান থেকে একটু 20, এখান থেকে 30, এই 32। তার প্রথম বিন্দুটি আমার কিন্তু হবে এটা। বুঝতে পেরেছো? আবার আমি ভালো করে দেখাচ্ছি প্রথম বিন্দুটি। তাহলে কি, এখান থেকে এতটুকু 10, তারপরে এখান থেকে এতটুকু 10, তাহলে হলো 20, তারপরে এখান থেকে এতটুকু 10, তাহলে হলো 30, তারপরে ছোট্ট ছোট্ট দুটি ঘর, তাহলে 32 ঘর এখানে আসলো। এবার সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টটা কি আছে, পয়েন্ট
0.20 আর ওয়াই অক্ষের মান 0.32, তাহলে 0.20 তো এখানে দেওয়া আছে, উপরের দিকে কতটা উঠতে হবে আমরা কিভাবে বার করব? তাহলে এবার কি করতে হবে, 0.32 ভাগ 0.005, তাহলে 64টি ঘর আমাদের উপরের দিকে যেতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি করছি 10, 20, 30, 40, 50, 60, 64। তাহলে এই যে বিন্দুটি, সেই বিন্দুটি কিন্তু আমার দ্বিতীয় বিন্দু হলো। এবার আমরা তৃতীয় বিন্দুর জন্য কত, 0.30, তাহলে 0.30, এই যে 0.30 উপরে কত ঘর উঠতে হয় বের করব, 0.48 এর জন্য। তাহলে 0.48কে 0.00 দিয়ে ভাগ করে দাও, 0.48 ভাগ 0.005, তাহলে 96 ঘর, 96টি ঘর। 0.30 জন্য আমাদের কি করতে হবে, 96টি ঘর উপরে উঠতে হবে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 95, 96। তাহলে 3 নম্বর পয়েন্টটি এইটি হবে। এবার 4 নাম্বার বিন্দু কিভাবে নির্ণয় করব, 0.40 অ্যাম্পিয়ারের জন্য 0.63, তাহলে 0.63কে আমাকে ভাগ করতে হবে 0.005 দিয়ে। তাহলে কয়টি ঘর উপরে উঠতে হবে, 126টি। তাহলে আবার এখান থেকে শুরু করো, এবার 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 125, 126। তাহলে 4 নম্বর পয়েন্টটি হলো আমাদের এটা। এবার কি 5 নম্বর পয়েন্ট, 0.50 জন্য 0.78, তাহলে 0.78কে আমার কি করতে হবে, 0.005 দিয়ে ভাগ করতে হবে, 156 ঘর। তাহলে এখান থেকে 156 ঘর উপরে উঠবো। তার মানে 1, 10, 2, 20, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে 150, 155, 156। তাহলে বিন্দুটি আমার কিন্তু হবে এই যে এই বিন্দুটি, ঠিক আছে। এইবার আমি একটি রেখা অঙ্কন করব। তোমাদের কিন্তু পরীক্ষাতে মাধ্যমিকের জন্য এটি সিলেবাসের মধ্যে নেই, এই গ্রাফ প্লটিং কিন্তু মাধ্যমিকের সিলেবাসে নেই, কিন্তু একটা পরীক্ষায় আসে যে I ভার্সেস ভি গ্রাফের প্রকৃতি কিরূপ, ওহমের সূত্রের I ভার্সেস গ্রাফ এর প্রকৃতি কিরূপ। তখন আমরা বলবো যে গ্রাফের প্রকৃতি হলো মূল বিন্দুগামী সরল রেখা। দেখো এটা মূল বিন্দু দিয়ে চলে যাচ্ছে, সেই জন্য এটি হলো মূল বিন্দুগামী একটি সরল রেখা। এই প্র্যাকটিক্যালটি 12 সিলেবাসে আছে, তখন গ্রাফ প্লট করতে হয়। সেই জন্য যেহেতু 12 ছেলেরাও আমার এই চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে, সেই জন্য একবারেই আমি করে দিচ্ছি, এবং যারা মাধ্যমিক তোমরা দেবে তোমাদেরও কিন্তু এটা অনেক হেল্প করবে, অনেক সুবিধা হবে, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো গ্রাফ থেকে আমি কিভাবে রোধের মান নির্ণয় করব। তাহলে এই গ্রাফ থেকে আমরা যখন কোনো মান নির্ণয় করি তখন সেটা কিন্তু আমরা গড় মান নির্ণয় করি। এখানে সুন্দর যেখানে মিলেছে সেখানে দুটো পয়েন্ট তোমাকে নিতে হবে। আমি দেখো এখানে একটা পয়েন্ট নিয়েছি এবং এইখানটায় একটা পয়েন্ট, আমি এই দুটো পয়েন্ট আমি নিলাম। দেখতে পাচ্ছ দুটো পয়েন্ট কোথায় কোথায় নিয়েছি, একটা পয়েন্ট নিলাম এইখানটায়, আর একটা পয়েন্ট কোথায় নিলাম, এইখানে একটা পয়েন্ট আমি নিলাম। এইবার দুটো পয়েন্ট থেকে আমি লম্ব আর ভূমি অঙ্কন করব। প্রথমে ভূমি অঙ্কন করছি, এই যে ভূমি অঙ্কন করলাম। এখন আমি কি করব, লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করব। এই যে ভূমির এইখান থেকে এইটুকু অল্প তড়িৎ প্রবাহের পরিবর্তন, এটাকে আমরা ডেল আই, অল্প তড়িৎ প্রবাহ যেখানে যেখানে অল্প পরিবর্তন হয় সেখানে ডেল এই চিহ্নটি ব্যবহার করব, এবং যেহেতু প্রবাহ মাত্রা পরিবর্তন তাই ডেল আই। ঠিক একই রকমভাবে এখান থেকে এখানে আমাদের অল্প বিভব প্রভেদের পরিবর্তন হচ্ছে, সেই জন্য আমরা এটাকে লিখলাম ডেল ভি। তাহলে আর ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল
আই, ডেল ভি বাই ডেল আই। তাহলে এবার ডেল ভি আর ডেল আই কত এটা বের করলে কিন্তু আমাদের রোধের মান বের হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমি এবার ডেল আই এর মান কত সেটা দেখছি। তাহলে এখান থেকে এটুকু 10, তাই জন্য আমাকে প্রথমে আগে ঘর গুনতে হবে। কতগুলি ঘর আছে? 10, 20, 30, 40, 50, 60, 70, 75টা ঘর আছে। কটা ঘর? 75টা ঘর আছে। এক একটি ঘর কত? 0.005 অ্যাম্পিয়ার। এবার উপরের দিকে দেখি কতগুলি ঘর আছে। এখান থেকে এটুকু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 115, 116, 116টি ঘর আছে। তাহলে 116 ইন্টু এটাও 0.005 ভোল্ট, এক ঘর সমান সমান। এবার আমি একটু জুম করে দিলাম। এইবার দেখো এখানে কিন্তু 0.005 উপর নিচে কাটা চলে যাচ্ছে। আমি ক্যালকুলেটর ইউজ করছি এই কারণের জন্যই যে 11-12 কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ আছে, মাধ্যমিকে ক্যালকুলেটর অ্যালাউ নেই। কিন্তু মাধ্যমিকে তো এই গ্রাফ, তোমাদের গ্রাফের প্র্যাকটিক্যালও নেই। আমি শুধু তোমাদেরকে কনসেপ্ট দেওয়ার জন্য, ধারণা, বইয়ে কি দেওয়া থাকে? আই ভার্সেস ভি গ্রাফ, মূলবিন্দুগামী সরলরেখা। কিন্তু কিভাবে মূলবিন্দুগামী সরলরেখা হলো সেই ধারণা কিন্তু দেওয়া থাকে না। সেই জন্যই আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য একবারে প্র্যাকটিক্যাল করে বিষয়টি একদম দেখিয়ে দিচ্ছি। তাহলে 116/75 কত আসছে? 1.54 ওহম। ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 1.54 ওহম। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল ভ্যালুগুলোকে গড় করার পর কত আসছিল? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই কত এসেছিল? 1.56 ওহম। আর গ্রাফ থেকে কত পেলাম? 1.54 ওহম। তাহলে এই প্র্যাকটিক্যাল ক্লাস থেকে তোমরা জানতে পারলে যে গ্রাফ প্লটিং কিভাবে করতে হয়, কেন এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। আমি কিন্তু তোমাদেরকে ব্যাপারটি একদম পরিষ্কার দেখিয়ে দিলাম। এইবার আমি কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো, খুব ভালো করে এই কথাগুলো শোনো, খুব কাজে লাগবে। পরীক্ষা থেকে কি কি কোশ্চেন আসবে এবং আরো কিছু কথা আছে সেগুলো আমি তোমাদেরকে বলবো। তার আগে গ্রাফটিকে ভালো করে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আই ভার্সেস ভি গ্রাফ, মূলবিন্দুগামী সরলরেখা, পয়েন্ট কিভাবে আসছে টোটাল পরিষ্কার বুঝতে পারলে আশা করি। এইবার দেখো আমি তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো। এই ভিডিও শেষের দিকে দেখবে এরকম অপশন দেখাচ্ছে। এইখানে ওহমের সূত্রের গাণিতিক রূপ থেকে কি কি কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেনের উত্তরগুলো আমি নোট করে লিখিয়ে দিয়েছি। ওই ক্লাসে যেভাবে লেখানো আছে সেভাবেই পরীক্ষাতে লিখবে, ফুল মার্কস পাবে। এবং এইখানে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের প্র্যাকটিক্যাল ক্লাস। সেটা দেখলে পরে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের অঙ্কগুলো করতে তোমাদের খুব হেল্প হবে এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই দুটোই কিন্তু আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। যদিও তোমরা আমার চ্যানেল এসডিডি স্যার ইনোভেটিভ ক্লাসরুম ফিজিক্যাল সায়েন্সে ঢোকার পরে ভিডিও অপশনে গিয়ে দেখবে যেখানটায় নিচের দিকে এই দুটো ভিডিও আছে। এই দুটো ভিডিওই হলো আমার প্রথম ভিডিও। প্রথমে এই ভিডিওটা করেছিলাম, সেকেন্ড ভিডিও এটা। অবশ্যই এই দুটো ভিডিও তোমরা দেখে নিও। ভিডিও অপশনের পরে দেখবে শর্টস আছে, শর্টসের মধ্যে শর্ট ভিডিওগুলো আছে, সেগুলোও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন রিলেটেড। তারপরে দেখবে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে। তোমার যদি মনে হয় আলো চ্যাপ্টার পড়বে কিংবা চলতরিৎ পড়বে, তাহলে চলতরিৎ প্লে লিস্ট থেকে চলতরিৎ অপশনে ক্লিক করলে পরেই তোমরা কিন্তু চলতরিতের সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। তারপরে কমিউনিটি ট্যাব আছে, কমিউনিটি সেকশনের মধ্যে তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো পাবে। প্রায় 150টার উপরে মাল্টিপল চয়েসের কোশ্চেন দেওয়া আছে। অপশনগুলোতে ক্লিক করলেই দেখিয়ে দেবে যে তুমি সঠিক উত্তর দিয়েছো না ভুল উত্তর দিয়েছো। এই প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা এই প্র্যাকটিক্যাল ক্লাস থেকে নতুন কিছু জানতে পারলে কি না সে সম্বন্ধে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে।
কমেন্টস করলে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু সমস্ত কমেন্টস রিপ্লাই করার চেষ্টা করি। অবশ্যই কমেন্ট করবে যে এই প্র্যাকটিক্যাল ক্লাসটা কেমন লাগলো, এটার থেকে তুমি কিছু জানতে পারলে কিনা বা বুঝতে কোথায় অসুবিধা হলো কিনা। মাধ্যমিকে তোমরা পড়ো, তোমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু 12-এর ছাত্রছাত্রীদের আশা করি এই ব্যাপারটি টোটাল ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা মাধ্যমিকে পড়ছো তোমাদেরও টোটাল ওহমের সূত্র যে টপিকটি আছে সেই টপিকটির একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সটে আমি শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় থেকে আমি অঙ্ক করাবো। আর এই চ্যানেলটি খুঁজে পাওয়ার জন্য ইউটিউবে এসডিডি স্যার লিখে সার্চ করলেই আমার চ্যানেল কিন্তু দেখিয়ে দেবে, বা এসডিডি স্যার ফিজিক্যাল সায়েন্স, এসডিডি স্যার ফিজিক্যাল সায়েন্স লিখলে পরেও চ্যানেলটি কিন্তু দেখিয়ে দেবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ওহমের সূত্রের আই ভার্সেস ভি গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা কেন হয়, তাহলে কি লিখবে? লিখবে যে যদি প্রবাহ মাত্রা শূন্য হয় অর্থাৎ এক্স অক্ষের মান শূন্য হয় তাহলে বিভব প্রভেদও শূন্য হবে, অর্থাৎ ওয়াই অক্ষের মানও শূন্য হবে। সেই জন্যই ওহমের সূত্রের আই ভার্সেস ভি গ্রাফ বা আইভি লেখচিত্র একটি মূল বিন্দুগামী সরলরেখা হয়।